সুপ্রভাত বন্ধুরা, আজ 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান ও ইরান থেকে লক্ষ লক্ষ আফগান নাগরিকের নিজ দেশে ফিরে আসাকে কেন্দ্র করে নতুন সংকটের মুখে পড়েছে আফগানিস্তান। জাতিসংঘ শুক্রবার এক সতর্কবার্তায় জানিয়েছে, নজিরবিহীন এই প্রত্যাবর্তন দেশটিকে চরম মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। 2024 সাল থেকে শুরু হয় নজিরবিহীন গণপ্রত্যাবর্তনের ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনৈতিক সমাজ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর আফগানিস্তান প্রতিনিধি আরাফাত জামাল জেনেভায় এক ভিডিও ব্রিফিংয়ে বলেন, 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় 54 লক্ষ মানুষ আফগানিস্তানে ফিরে এসেছে। তাদের প্রত্যেকেই অধিকাংশ প্রতিবেশী দেশ পাকিস্তান এবং ইরান থেকে এসেছে। আফগানিস্তানের ওষুধের বাজার ব্যাপকভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে তালিবান সরকার। তাদের দাবি, এতে ওষুধের মান উন্নত হবে এবং দেশে উৎপাদন বৃদ্ধি পাবে। তবে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বলছেন, তড়িঘড়ি করে নেওয়া এই সিদ্ধান্তে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। গত নভেম্বরে তালিবান কর্তৃপক্ষ ঘোষণা করে, ওষুধ আমদানিতে আমরা দশকের পর দশক ধরে পাকিস্তানের ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা শীঘ্রই বন্ধ করা হবে। প্রসঙ্গত, প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর তালিবান সরকার এই পদক্ষেপ নিয়েছে। নিখুঁত ভাষায় ফিশিং ইমেল থেকে শুরু করে সরকারি কর্মকর্তাদের ভিডিও পর্যন্ত সবকিছুতে কৃত্রিম বুদ্ধিমত্তা AI সাইবার অপরাধের ধরন দ্রুত বদলে দিচ্ছে। এই পরিস্থিতিতে সিঙ্গাপুরে উচ্চ প্রযুক্তির নিয়ন্ত্রণ কক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইন্টারপোল। সিঙ্গাপুর থেকে AFP জানাচ্ছে, সংগঠনটির সাইবার অপরাধ বিষয়ক পরিচালক নীল জেটন বলেন, সাইবার অপরাধীদের হাতে AI এর অস্ত্রীকরণ বর্তমানে সবচেয়ে বড় হুমকি। তিনি বলেছেন, অপরাধীরা প্রযুক্তিটিকে যেভাবে পারছে সেভাবে কাজে লাগানোর মরিয়া চেষ্টা করছে। সিরিয়া থেকে 5700-র বেশি সন্দেহভাজন IS বন্দীকে ইরাকে স্থানান্তর করল যুক্তরাষ্ট্র। 23 দিনব্যাপী এই অভিযানে বিভিন্ন দেশের IS যোদ্ধাদের সিরিয়ার আটক কেন্দ্র থেকে ইরাকি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সেন্টকম বিবৃতিতে জানিয়েছে, 21শে জানুয়ারি শুরু হওয়া 23 দিনের এই অভিযানে মার্কিন বাহিনী সিরিয়ায় আটক কেন্দ্রগুলি থেকে 5700-র বেশি প্রাপ্তবয়স্ক পুরুষ IS যোদ্ধাকে নিরাপদে ইরাকি হেফাজতে স্থানান্তর করেছে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী প্রয়াত জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথিপত্র প্রকাশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন হিলারি ক্লিন্টন। প্রাক্তন এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ট্রাম্প প্রশাসন এপস্টিন সংক্রান্ত পূর্ণাঙ্গ নথি প্রকাশ করেনি। প্রশাসন নথিপত্র আড়াল করেছে। জার্মানির বার্লিনে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি বলেন, ফাইলগুলো বের করে আনুন। ট্রাম্প ইচ্ছাকৃতভাবে কাজটা ঝুলিয়ে রেখেছে। অন্যদিকে হোয়াইট হাউস জোর দিয়ে বলেছে, এসব নথি প্রকাশ করে ভুক্তভোগীদের জন্য তারা যা করেছে তেমনটা ডেমোক্র্যাটরা কখনো করেনি। অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে কংগ্রেস কমিটির সামনে হাজির হতে হবে কিনা এমন প্রশ্নের জবাবে হিলারি ক্লিন্টন বলেন, যাকেই সাক্ষ্য দিতে বলা হবে তারই সাক্ষ্য দেওয়া উচিত। আসছি দেশের খবরে। বর্ণবিদ্বেষী হামলায় ইসরায়েলে জখম 2 ভারতীয় শ্রমিক। ইসরায়েলের অ্যাসকালন শহরে 2 ভারতীয় পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। বর্ণবিদ্বেষের থেকেই এমন হামলা ঘটনা ঘটেছে বলে দাবি ইসরায়েলের সংবাদ মাধ্যমের। দলবদ্ধ নিগ্রহের এই ভিডিও ইতিমধ্যে ইসরায়েলের বিভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে 3 জন দুষ্কৃতীকে দেখা গেলেও ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন ভারতীয় যুক্ত রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। 2 শ্রমিক গুরুতর জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। কেন্দ্রীয় সরকারের অনুদান ব্যবহার করে মুসলিম সমাজকে নিঃশেষ করে দেওয়ার উপরে জোর দিয়ে ডিসেম্বর মাসে একটি অনুষ্ঠান করা হয়েছিল। এতদিনে তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করে এমন তথ্য জানা গেছে। নিজেদের সনাতন হিন্দু বলে দাবি করে গোয়া একটি সংস্থা আয়োজিত সনাতন রাষ্ট্র শঙ্খনাদ মহোৎসবের জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার 63 লক্ষ টাকা দিয়েছিল বলে জানিয়েছে সর্বভারতীয় সংবাদ ভিত্তিক ওয়েবসাইট দ্য কুইন্ট। দ্য কুইন্টের প্রতিবেদন
অনুযায়ী এই মহোৎসব অনুষ্ঠানে বক্তারা ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানায় এবং ভারতের 25% মুসলিমকে সরিয়ে দেওয়া এবং সেই সঙ্গে মুসলিমদের গণধর্মান্তর এবং গণবিতারণ সহ বিভিন্ন উস্কানিমূলক দাবি উত্থাপন করে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়। প্রতিরক্ষা থেকে প্রযুক্তি, বাণিজ্য থেকে স্বাস্থ্য পরিষেবা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠকের পর বিভিন্ন ক্ষেত্রে 20টি চুক্তি সই হলো। প্রধানমন্ত্রী মোদীর কথায় অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে চলছে বিশ্ব। এই পরিস্থিতিতে ভারত ফ্রান্স যৌথ অংশীদারি আন্তর্জাতিক সুস্থিতির বিশেষ শক্তি। মুম্বাইয়ের এক বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মোদী ফ্রান্সকে ভারতের সবচেয়ে পুরনো কৌশলগত অংশীদার বলে বর্ণনা করেন। কংগ্রেস থেকে সদ্য পদত্যাগ করা প্রাক্তন প্রদেশ সভাপতি ভূপেন বরা আগামী 22শে ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেবেন বলে জানালেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভূপেনের বাড়ি গিয়ে তার সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে এসে এই দাবি করেছেন হেমন্ত বিশ্ব শর্মা। আসাম কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ কুমার যোশী ওই দিন পদত্যাগ করেছেন। ফলে ভোটমুখী এই রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের রথ স্পষ্টই টালমাটাল করছে। দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে বিক্ষোভ ও জনসমাবেশের ওপর 1 মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সংক্রান্ত নীতির বিরুদ্ধে বামপন্থী ছাত্রদের প্রতিবাদ উত্তেজনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় দপ্তর সূত্রে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, আগামী 1 মাস ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের বিক্ষোভ, মিছিল, ধর্ণা বা জনসমাবেশ করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের একাধিক সংবেদনশীল এলাকা, প্রশাসনিক ভবন এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে নাকি এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে সাম্প্রতিক আন্দোলনের সময় কিছু জায়গায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশে প্রভাব ফেলতে পারে। এখন রাজ্যের খবর। কয়লা পাচার মামলার তদন্তে নেমে আইপ্যাক দপ্তরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধা দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে মামলাটি উঠলে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এই বিষয়ে একটি অতিরিক্ত হলফনামা জমা দেওয়া হবে। এরপরেই আদালত শুনানির পরবর্তী তারিখ 18 মার্চ ধার্য করে। গত 8 জানুয়ারি কলকাতায় আইপ্যাক এবং তার ডিরেক্টর প্রতীক জৈনের দপ্তরে তল্লাশি চালায় ইডি। তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের শীর্ষ নেতা এবং পুলিশের আধিকারিকদের নিয়ে সেখানে উপস্থিত হন এবং ইডি আধিকারিকদের কাজে বাধা দেন। ইডির দাবি, মুখ্যমন্ত্রী নিজের তল্লাশি স্থল থেকে নথিপত্র এবং ইলেকট্রনিক ডিভাইস সরিয়ে নিয়ে গেছেন, যা তদন্তের গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল। কেন্দ্রীয় সংস্থার কাজে রাজ্য পুলিশের হস্তক্ষেপ এবং ইডি আধিকারিকদের বিরুদ্ধে পাল্টা এফআইআর দায়ের করার বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে চিহ্নিত করেছিল শীর্ষ আদালত। গত 15 জানুয়ারি আদালত এই মামলা প্রসঙ্গে জানায় যে একটি কেন্দ্রীয় সংস্থার তদন্তে পুলিশ প্রশাসন কতটা হস্তক্ষেপ করতে পারে তা খতিয়ে দেখা প্রয়োজন। আদালত ইডি আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা এফআইআর এর ওপর স্থগিতাদেশ জারি করেছে। পুরুলিয়া শহরের এক বেআইনি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের 21 নম্বর ওয়ার্ডের কাপুর বাগান এলাকায়। প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে জ্বলছে সেই আগুন। ঘটনায় গুরুতর আহত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে হঠাৎ করে বিকট শব্দে একটি দোতলার বাড়ির ছাদ উড়ে যায়। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর আগুন লেগে যায়, কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। খবর দেওয়া হয় দমকল বিভাগে এবং পুলিশে। এক প্রত্যক্ষদর্শী আহত ব্যক্তিকে উদ্ধার করে। স্থানীয় মানুষজনের বক্তব্য, এত ভয়ঙ্কর আগুন তারা আগে কখনো দেখেননি। আগুন লাগার সঙ্গে সঙ্গে বারুদের বিস্ফোরণও ঘটতে থাকে। দমকলের 2টি ইঞ্জিন প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। রাজ্যে উন্নয়নে ঢাকঢোল পিটিয়ে প্রচার চললেও উত্তরের চা বলয়ে তার ছিটে ফোটাও পৌঁছয়নি তার জলজান্ত প্রমাণ বানারহাট ব্লকের চামুরচি চা বাগান। গত 1 দশক ধরে ভুটান সীমান্ত লাগোয়া এই বাগানে প্রায় 4000 বাসিন্দা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন একটি নড়বড়ে বাঁশের সাঁকোর ওপর দিয়ে। স্থানীয়ভাবে খোকা সাঁকো বা খোকা ব্রিজ নামে পরিচিত এই সেতুটি এখন কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। চামুরচি চা বাগানের মন্দির লাইন এলাকার হাতিনালায় অবস্থিত এই সাঁকোটিই হল বাগানের মূল সংযোগকারী পথ।
ডিভিশন মন্দির লাইনের বাসিন্দাদের স্বাস্থ্যকেন্দ্র, স্কুল বা গুদাম লাইনে যেতে হলে এই সাঁকোই একমাত্র ভরসা। এই নড়বড়ে সাঁকো এড়িয়ে চলতে গেলে সাধারণ মানুষকে প্রায় 2 কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হয়। আপৎকালীন সময়ে কোনো অসুস্থ রোগীর ক্ষেত্রে যা অসম্ভব হয়ে দাঁড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাঁশের সাঁকো থেকে পড়ে গিয়ে ইতিমধ্যেই আহত হয়েছেন বহু মানুষ। বর্ষাকালে হাতিনালার জল বাড়লে পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। এলাকাবাসীর দাবি, পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সব দরজায় করা নেড়েও সুরাহা মেলেনি। এমনকি রাজ্য সরকারের ফলাও করা, প্রচার করা, দিদিকে বলো কর্মসূচিতেও ফোন করে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবিলম্বে স্থায়ী পাকা সেতু নির্মাণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন চামুরচি চা বাগানের ক্ষুব্ধ শ্রমিকেরা। খুড়তুতো ভাইয়ের কোদালের কোপে মৃত্যু দাদার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়া পঞ্চায়েতের ফরাজিপাড়া এলাকায়। জানিয়ে বুধবার বিকেলে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম আব্দুস সালাম, বয়স 57। তবে ঘটনার পরেই অভিযুক্ত খুড়তুতো ভাই আনোয়ার মণ্ডল পলাতক। তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। তবে কেন এই খুনের ঘটনা তা এখনো স্পষ্ট নয়। তবে জমি নিয়ে দুই ভাইয়ের বচসার জেরেই এই খুনের ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। শেষে খেলার খবর। অপরাজিত থেকে বিশ্বকাপের সুপার 8-এ ভারত লড়ে বিদায় নিল নেদারল্যান্ডস। ম্যাচটা ছিল নিয়ম রক্ষার, কিন্তু ক্রিকেট দুনিয়ার অপেক্ষাকৃত দুর্বল দেশ নেদারল্যান্ডস সেয়ানে টক্কর দিল ভারতের সঙ্গে। 17 রানে জিতল ভারত। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।